এখনকার বিশেষ খবর হলো দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে নবনির্মিত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী 28শে ডিসেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বাগ্রে প্রতিবেশী ভারতের এই নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বাংলাদেশ। কোভিড সুস্থতার হারে ত্রিপুরা সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে নবনির্মিত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কেন্দ্রটি ঘুরে দেখেন। তিনি সেখানকার পরিকাঠামোর সম্পর্কে অবহিত হন। রাজ্যের সকল ব্যক্তির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এখানে বলেন, এই অঞ্চলের মানুষ একাধারে বুদ্ধিমান, পরিশ্রমী ও বিদ্বান। তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে অবিভক্ত দক্ষিণ ত্রিপুরায় তার জন্ম হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিগত দিনগুলিতে রাজ্যের দক্ষিণ অঞ্চলের তেমনভাবে উন্নত হয়নি, তাই নতুন সরকার আসার পর দক্ষিণ অঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার মানুষ অন্নদাতা, সারা উত্তর পূর্বের দুয়ার এই জেলা। আজকে এখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তৈরি হবে লজিস্টিক হাব, যেখানে কর্মসংস্থান হবে 10 থেকে 12,000 যুবক যুবতীর। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। তিনি এই প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই প্রকল্পে অর্থ মঞ্জুর করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে 2000 কোটি টাকার বাণিজ্য হবে, যা দক্ষিণ জেলা তথা ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই দক্ষিণ জেলাতেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল তথা এসইজেড তৈরি হচ্ছে, যাকে কেন্দ্র করে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে 31তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি বৈঠক আজ মহাকরণে অনুষ্ঠিত হয়। তিনি আধিকারিকদের কাছ থেকে আয়োজনের ব্যবস্থাপনা বিষয়ে খোঁজ নেন এবং বিভিন্ন মতামত জ্ঞাপন করেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 28শে ডিসেম্বর থেকে স্কুলে নবম ও একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হবে। শিক্ষামন্ত্রী জানান, চলতি শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বুধবার সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে। আগামী বছরের 15ই মার্চ পর্যন্ত এই সাপ্তাহিক পরীক্ষা চলবে। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য বিদ্যালয়ে ন্যূনতম উপস্থিতি বাধ্যতামূলক থাকবে না। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষায় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিছু নতুন নিয়ম চালু করা ও কিছু নিয়ম সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হর ক্ষেত কো পানি এই ভাবনায় প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা বা সংক্ষেপে PMKSY সফলভাবে রূপায়িত হচ্ছে ঊনকোটি জেলাতেও। চলতি অর্থ বছরেও জেলায় 72 লক্ষ টাকা এই খাতে বরাদ্দ হয়েছে। পার ড্রপ মোর ক্রপ এই ধারণায় কৃষি ক্ষেত্রে জলসেচ তথা সেচ সুবিধার লক্ষ্যে 2015 সালের 1 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার অনুমোদন দেওয়া হয়েছিল। কৈলাস শহরের গৌরনগর গ্রামের কৃষক বিপুল দেবনাথ এই যোজনায় সেচের জন্য জলাধার তথা পুকুর খনন করে কৃষিজমিতে সেচের সুবিধা পেয়েছেন। এজন্য তিনি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। কৃষি আধিকারিক বিজয়কান্তি শর্মা জানান, ঊনকোটি জেলাতে চাষযোগ্য 18,700 হেক্টর জমির মধ্যে 11,000 হেক্টর জমির সেচের আওতায় এসেছে। সেচের সুবিধার জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সফল বাস্তবায়নে বহুমুখী কর্মধারা রূপায়িত হচ্ছে ঊনকোটি জেলাতে বলে তিনি জানান। তিনি বলেন, লক্ষ টাকা পেয়েছি, তাতে নতুন জলাধার তৈরি হচ্ছে 20টি বিষকানি এলাকায়, পুরানো জলাধার সংস্কার হচ্ছে 18টি, পোর্টেবল পাইপলাইনের ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমাদের 30 হেক্টর এলাকায় পোর্টেবল সেই পাইপলাইন সেটআপের কাজ চলছে। ঊনকোটি জেলাতে প্রায় 18,700 হেক্টর কৃষি জমি আছে। সেই 18,700 হেক্টরের মধ্যে বিভিন্ন এলআই বা ম্যাক্রো ইরিগেশন যেটি আছে, সেই ম্যাক্রো ইরিগেশনে প্রায় 11,000 হেক্টর সেচের আওতাভুক্ত আছে। বাকি যে এলাকা, সেই এলাকাকে আমরা মাইক্রো ইরিগেশন এবং ড্রিপ ইরিগেশন দিয়ে সেচের আওতায় নেওয়ার জন্য PMKSY প্রকল্পের যে জলাধার নির্মাণ, জল উত্তোলনের জন্য পাম্পসেট বিতরণ এবং ড্রিপ সেটআপ, সেটার কাজ চলছে। তো আমরা আশা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে তা তাদের কাছে সঠিকভাবে পৌঁছে যাচ্ছে। এজন্য তিনি সন্তোষ ব্যক্ত করেন, যার ফলস্বরূপ রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ হচ্ছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ BC নগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিমল ঘোষের আনারস ও কাঁঠাল বাগান ঘুরে দেখেন। এখানে একাধিক ফলের চাষ হচ্ছে। বিজেপি খোয়াই মন্ডল কমিটির যুব মোর্চার উদ্যোগে খোয়াইয়ের স্কাইলার ক্লাবে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। শিবিরে অমিত রক্ষিত নিজেও রক্তদান মিলিত হন। সব মিলিয়ে মোট 16 জন রক্তদান করেন। DYFI ও TYF রাজ্য নেতৃবৃন্দ আজ আগরতলা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাজ্য সরকার রাজস্ব দপ্তরে 531টি শূন্যপদ ও শিক্ষা দপ্তরে 3080টি শূন্যপদ অবলুপ্তি করেছে। এই সমস্ত শূন্যপদ পুনরুজ্জীবিত করে অবিলম্বে নিয়োগের উদ্যোগ নিতে নেতৃবৃন্দ রাজ্য সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, শূন্যপদ অবলুপ্তি রাজ্য সরকারের বেকার বিরোধী নীতি। এই নীতির প্রতিবাদে DYFI ও TYF আগামী 19শে ডিসেম্বর রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন DYFI রাজ্য সভাপতি প্রকাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবরুণ
দেব ও TYF রাজ্য সম্পাদক অমলেন্দু দেব বর্মা। এদিকে বিদ্যুৎ নিগমের বিভিন্ন ডিভিশন বেসরকারীকরণের প্রতিবাদে আজ আগরতলায় বিদ্যুৎ নিগম অফিসের সামনে DYFI এর উদ্যোগে বিক্ষোভ সংগঠিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বাগ্রে প্রতিবেশী ভারতের এই নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বাংলাদেশ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করার বিশেষ অগ্রাধিকারের কথা উচ্চারণ করলেন শ্রী মোদী। আজ ভিডিও কনফারেন্সিং এ শীর্ষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, বিজয় দিবসের পরের দিনই এই দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী মোদী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 মহামারীর কারণে এই বছর অত্যন্ত চ্যালেঞ্জিং। এই সময়ে স্বাস্থ্য পেশাদারিত্ব, কোভিড-19 টিকা প্রভৃতি বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য ছাড়াও দুই দেশের স্থল সীমান্ত বাণিজ্যে বাধা হ্রাস পেয়েছে, দুই দেশের মধ্যে যোগাযোগ উন্নত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক আদান প্রদান গুরুত্বপূর্ণ বিষয়। এদিন ভিডিও কনফারেন্সিং এ দুই শীর্ষ নেতা যৌথভাবে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করেন। এছাড়া দীর্ঘ 55 বছর পর আবারও চালু হল নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ির রুল রেট। যৌথভাবে চিলাহাটি হলদিবাড়ি রেল রুটের উদ্বোধন করেন শ্রী মোদী ও শেখ হাসিনা। আইনমন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে কোভিড-19 পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। সুস্থতার হারে ত্রিপুরা সারা দেশে 4র্থ স্থানে উঠে এসেছে বলে তিনি জানান। ত্রিপুরায় সুস্থতার হার বর্তমানে 98.10%। এজিএমসিতে বর্তমানে 14 জন রোগী এবং 205 জন হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান। রাজ্যে বর্তমানে কোনো কন্টেইনমেন্ট জোন নেই বলে তিনি জানান। দেশে 15.78 কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা পরীক্ষা। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.31%। আজ সকাল 8টা পর্যন্ত দেশে করোনা পরীক্ষার সংখ্যা 15,78,05,240টি। বিগত 24 ঘন্টায় দেশে 11.58 লক্ষেরও বেশি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে 15,78,05,240টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমশই নিম্নমুখী। গতকাল সারাদিনে সুস্থ হয়েছেন 33,291 জন। ভারতে এই মুহূর্তে মাত্র 3.24% করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত করোনা আক্রান্ত 1,44,451 জনের মৃত্যু হয়েছে। বিগত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 355 জনের। কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে খুচরো ও পাইকারি বাজারের জন্য যেসব নীতি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, বাজার এলাকায় কোভিড-19 এর বিরুদ্ধে গৃহীত সতর্কতামূলক ব্যবস্থাগুলি পোস্টারের মাধ্যমে প্রদর্শন করতে হবে। এই সময়ে করণীয় বিষয়গুলো নজরে পড়ে এমন জায়গায় টাঙিয়ে রাখতে হবে। সতর্কতামূলক ব্যবস্থাগুলি রেকর্ড করে বাজাতে হবে। বিভিন্ন দোকানে, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে কোভিড-19 প্রতিরোধকমূলক ব্যবস্থাগুলি উল্লেখ করতে হবে। এছাড়াও এই সময়ে স্বাস্থ্যবিধিগুলি উল্লেখ করতে হবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজ্যের হেল্পলাইন নম্বর এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ফোন নম্বরগুলি প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এখন শুনবেন কোভিড-19 বিষয়ে নতুন প্রজন্মের খ্যাতিমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সাধ্বী মজুমদারের বার্তা। কোভিড-19 এর সংক্রমণ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, বাট আমাদের কাছে ভ্যাকসিন খুব শীঘ্রই আসতে চলেছে। যতদিন না ভ্যাকসিন আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত কিছু রুলস আমাদের মেনে চলা উচিত। ফার্স্টলি, মাস্ক পরা আবশ্যক। সেকেন্ডলি, সোশ্যাল ডিস্টেন্সিং খুব জরুরি। হাত স্যানিটাইজ করা একটু পর পর ভীষণ জরুরি। আর যত সম্ভব তত সাবান দিয়ে হাত ধোয়া উচিত। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় মাঝারি থেকে ঘন পর্যায়ের কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যভিত্তিক আন্তঃমহকুমা ক্লাব স্তরের উন্মুক্ত ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। আগামীকাল সকাল 7টায় পুলিশি মাঠকে বিশালগড়ের হেরমা প্লে সেন্টার বনাম শান্তিরবাজারের তুইকারমাও যুব ক্লাব এবং পশ্চিম নোয়াবাদী মাঠে জম্বুজোড়ার কুঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম অমলপুরের মহারাজা বীরবিক্রম মোথা পরস্পরের মুখোমুখি হবে। পরে বিকেল 2টোয় বাদারঘাটের স্পোর্টস স্কুল মাঠে আসরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আজ আসরের 7টি খেলা অনুষ্ঠিত হয়। আগামী 10ই জানুয়ারি থেকে জাতীয় ক্রিকেটের আসর শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট দিয়ে জাতীয় আসরের সূচনা হবে। আজ ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই খবর জানান। সেই সঙ্গে আসরের সূচিও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার সিনিয়র দলটি বেঙ্গালুরুতে এ পুলে লড়াই করবে। গ্রুপ পর্বে ত্রিপুরার 5টি খেলা হবে। 10ই জানুয়ারি রেলওয়ে, 12ই জানুয়ারি জম্মু কাশ্মীর, 14 জানুয়ারি কর্ণাটক, 16 জানুয়ারি উত্তরপ্রদেশ এবং 18 জানুয়ারি পাঞ্জাবের বিরুদ্ধে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এই খবর জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে নবনির্মিত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী 28 ডিসেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বাগ্রে প্রতিবেশী ভারতের এই নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বাংলাদেশ। কোভিড সুস্থতার হারে ত্রিপুরা সারা দেশের মধ্যে 4র্থ স্থানে।